দাদা, এই যে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, মানে ভারতীয় কূটনীতিকের বাড়িতে হামলা, এটা আসলে আন্তর্জাতিকভাবে এটার প্রভাব কি হতে পারে, ইন্টারন্যাশনাল প্রভাব কি পড়তে পারে, ভারত কি সিদ্ধান্ত নিতে পারে বলে আপনার ধারণা? ভারত কি সিদ্ধান্ত নিতে পারে? ভারত ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে পার্লামেন্টারি কমিটি আছে, যার চেয়ারম্যান শশী থারুর, আমার বন্ধু মানুষ, উনি ওই রিপোর্টে বলা হয়েছে দিস ইজ এ মেজর ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ আর এ মেজর স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া। তো ভারত এটা স্বীকার করছে যে একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি পূর্ব দিগন্তে তৈরি হয়েছে ভারতের জন্য, যেটা ছিল না। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল এই দিকটা নিয়ে ভারতকে খুব একটা ভাবতে হয়নি। তো এই জায়গাতে ভারত কি করবে? ন্যাচারালি এখানে তো আর সামরিক হস্তক্ষেপ ওগুলি সম্ভব না। 71 আজকে আজকে 25 এই জিনিস সম্ভব না, যেটা 71 হয়েছে। 71ও একটা অন্যরকম ব্যাপার ছিল। 8 মাস ধরে বাঙালি ছেলেরা যুদ্ধ করেছে, ভারত সাহায্য করেছে, কিন্তু তারপরে ভারত ওখানে সেনাবাহিনী নিয়ে ঢুকেছে। তার একটা বড় কারণ ছিল লক্ষ লক্ষ রিফিউজি। ভারতের তখন যে অর্থনীতির অবস্থা ছিল, ওই ওই চাপ ভারত নিতে পারছিল না। তাই জন্য ওয়ার ওয়াজ কনসিডার টু বি এ বেটার অপশন। আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন এবং ওই ধরনের হস্তক্ষেপ নেই। আর পৃথিবী এটাকে কিভাবে দেখবে, পশ্চিমী দুনিয়ার উপর আমার খুব ভরসা নেই। কেন আজকে এই হামলাটা যদি আমেরিকান বা কোনো ওই সব পশ্চিমী এমবেসিতে হতো, এতক্ষণে সাহেবরা চেঁচামেচি করে মানব অধিকার লঙ্ঘন টঙ্ঘন হচ্ছে, একটা তুলকালাম হয়েছে, ইউনাইটেড নেশনস এর ব্যাপার চলে আসতো। ভারতে আক্রমণ হয়েছে, ভারতের এম্বাসেডার বা ভারতের ডেপুটি হাই কমিশনার এর বাড়ি আক্রান্ত হচ্ছে, এটা নিয়ে সাহেবরা খুব মাথা কামাবে। সাহেবদের দ্বিচারিতা এ নিয়ে, আমি তো সাহেবদের কাজ করেছি ভাই 17 বছর বিবিসি, তার আগে 2-3 বছর রয়টার্স। সাহেবরা দ্বিচারিতার চ্যাম্পিয়ন, দে আর চ্যাম্পিয়ন অফ ডাবল স্ট্যান্ডার্ডস। ওদের উপরে যতক্ষণ হাত না পড়ছে ওরা কিছু বলবে না। দিস ইজ আ প্রবলেম অফ ইন্ডিয়া, বাইলেটারাল প্রবলেম অফ ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, এইসব বলবে। ইন্ডিয়া কি করবে এখনো বলা মুশকিল। খুব একটা ডাইরেক্ট কিছু বিরাট কিছু করবে, কিন্তু সরাসরি যদি আক্রমণে কোনো আমাদের ডিপ্লোমেট নিহত হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, বড় কিছু হয়, তাহলে তার রিয়াকশন খুব সিভিয়ার হবে। আমি একটু বলছি যে আজকে কিন্তু আমাদের ইস্টার্ন আর্মির কমান্ডার বাংলাদেশ সীমান্তবর্তী কিছু অঞ্চল, ত্রিপুরা এইসব জায়গায় ভিজিট করছে। তার মানে সামরিক প্রস্তুতির একটা ব্যাপার বা সামরিক প্রস্তুতির পর্যবেক্ষণের একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি, যেটা এতদিন করিনি। সেই ব্যাপারগুলো আছে, কিন্তু এক্ষুনি একটা বিরাট কিছু যুদ্ধ শুরু হয়ে যাবে সেটা আমি মনে করছি না। আর ইউনূস সরকার, মানে ব্যাপারটা হচ্ছে কি, এই ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটছে কারণ ইউনূস সরকার এটা চাইছে। ইউনূস তো আর বোকা লোক না, খুবই চালাক লোক, অত্যন্ত ধূর্ত লোক। সে যদি বোঝে যে এটা হাতের বাইরে গেলে একটা স্ট্রং ইন্ডিয়ান রিয়াকশন হতে পারে, তাহলে উনি তখন এদেরকে ফোন টোন করে ওনার যে তথাকথিত মাস্টার মাইন্ড যারা আছে, ছাত্র নেতা টেতারা, এদেরকে উনি আটকাবার চেষ্টা করবেন যে হইচই আর হইচই যা করার করো, কিন্তু ফিজিক্যালি কিছু করো না। হইচই ভাষণ টাষণ দাও, চিৎকার চেঁচামেচি করো, 7 সিস্টার্স এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এগুলি বলো টলো। আর 7 সিস্টার্স নিয়ে যা বলছে, বলি নিয়ে ইন্ডিয়া খুব একটা বদার না। কেন 7 সিস্টার্স এই আসাম টাসাম এসব জায়গাতে ওদের দুশ্মন কিন্তু ইন্ডিয়া, সেই ইন্ডিয়া না, ওদের দুশ্মন কিন্তু বাংলাদেশ। ওরা পরিষ্কারই একজন অসমিয়া বা উত্তর পূর্বাঞ্চলের যারা আদিবাসী যারা নৃগোষ্ঠী, ওরা তো বাঙালি অভিবাসন, বাংলাদেশি অভিবাসনকে মানে নিজেদের মূল সমস্যা বলে মনে করে। তো ওরা একেবারে বাংলাদেশের লোকজনকে আমন্ত্রণ জানানোর জন্য বসে থাকবে। হাসনাত আবদুল্লাহরা বা এইসব আজমি টাজমিরা যা বলছে, এগুলি মূর্খের স্বর্গে বাস করছে। The enemy for the indigenous people in Bangladesh, in Northeast India, is not India, it is Bangladesh. বাংলাদেশি। অসমিয়ারা একটা বলে যে খেলা বাঙালো খেদিব লাগে, মানে এই বদমাস বাঙালিগুলিকে তাড়ানো দরকার। কেন ওরা ভাবে কি যে বাঙালিদের বাংলাদেশিদের আসতে দিলে অবাধে এখানে ওই ত্রিপুরার মতো অবস্থা হবে, যেই ত্রিপুরা একসময় আদিবাসী অধ্যুষিত ছিল, আজকে বাঙালি মেজরিটি স্টেট হয়ে গেছে। ওরা এটাকে খুব ভয় পায় যে আমরা নিজ গৃহে পরবাসী হয়ে যাব। এই জন্য ওখানে বাংলাদেশের খুব একটা অপশন কিছু নেই। ওরা যদি কেউ ভেবে থাকে যে বাংলাদেশ একেবারে আমাদের ওই এক একটা পরেশ বড়ুয়া টরুয়া দিয়ে, ডোন্ট জাজ নর্থ ইস্ট।
ওটা ভুল হবে। আর পরেশ বড়ুয়ারা এই বাংলাদেশে চলাফেরা করে, এর জন্য কিন্তু আলফার আন্দোলন, যেটা একসময় শক্তিশালী আন্দোলন ছিল, দুর্বল হয়ে গেছে। কারণ আসামের মানুষ বলছে আমার দুশ্মনের তাপ গই শেল্টার কিও লই আছে। আমি অসমীয়া ভাষায় বললাম যে আমাদের দুশ্মনদের এখানে গিয়ে এরা কেন শেল্টার দিচ্ছে। এই পরেশ টরেশরা যে আজকে আসামে ওদের কেউ পচে না, কিছুই করে না, ওদের একটা বড় অংশ এসে সারেন্ডার করে গেছে। এটার কারণ কিন্তু যে ওরা এটা বুঝতে পেরেছে যে এই বাংলাদেশে শেল্টার নিলে টিলে আসামের মানুষ এটাকে ভালোভাবে দেখে না। তাই জন্য যারা খোয়াব দেখছে, এই হাসনাত সার্জিস বা এই ব্রিগেডিয়ার আজমি টাজমির মতো লোকজন মূর্খের স্বর্গে বাস করে। যে নর্থ ইস্টের লোক, আমি ভাই ওই অঞ্চলের লোক, আমি ত্রিপুরার ছেলে, দীর্ঘদিন আসামে কাজ করেছি। অসমীয়া ভাষা বাংলা যতটা ভালো বলি ততটাই ভালো অসমীয়া বলি। আমি এইটুক বলতে পারি যে আসামে বাংলাদেশি ইজ আনওয়েলকাম, বেঙ্গলিজ আর আনওয়েলকাম। ওরা কেলা বঙ্গাল বলে একটা কথাই ব্যবহার করে, যে বদমাস বাঙালি। হ্যাঁ, আর বাংলাদেশিকে আসাম বা ওইসব অঞ্চলে প্রবলেম ইজ নট রিলিজিয়ন। ওখানে সুবীর ভৌমিক যা, সাবির আহমেদও তাই, বুঝতে পেরেছো? ওরা বাঙালিকে বিপদ হিসেবে দেখে। ফলে এই যে ভাবছে যে আমরা সেভেন সিস্টার অমুক তমুক হাওয়াতে বাস করছি, এটা সেভেন সিস্টার্স এর কটা রাজ্য আছে, তার কি রাজধানীগুলো কি, এদের হঠাৎ করে জিজ্ঞেস করে হাসনাত ফাসনাত বলতে পারবে না, বুঝতে পেরেছো? তো ওগুলি ফালতু কথা, ওগুলি নিয়ে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ভারত কিভাবে রিয়েক্ট করবে, আমি মনে করছি না এক্ষুনি খুব হবে, ক্যালিব্রেটেড রেসপন্স হবে, যেটার কথা ওই পার্লামেন্টারি কমিটি বলেছে যে আস্তে আস্তে করে উত্তাপটা বাড়বে। এখন বিবৃতি টিবৃতি বলা হবে যে আন্ডার যে ইউ আর এ সিগনেটারি অফ জেনেভা, ভিয়েনা কনভেনশন, তো ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্ট প্রোটেক্ট করা তোমার দায়িত্ব। এটা নিয়ে একটু অন্য জায়গাতে হইচই হবে, বিভিন্ন ফোরাম টোর হবে। এক্ষুনি একটা বিরাট কিছু রেসপন্স হয়ে যাবে সেটা আমার মনে হচ্ছে না। তো দাদা, কালকে যে দুটো পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হলো, আপনি একজন সাংবাদিক হিসাবে এই জিনিসটাকে কিভাবে দেখছেন? তাই এগুলি দিয়েই তো বোঝা যাচ্ছে যে হাদির মৃত্যুটা এদের কাছে ইস্যু না। হাদির মৃত্যু হলে তার জন্য প্রথম আলো ডেইলি স্টার কিভাবে দায়ী হয়, আমাকে এটা বোঝাও। হাদির মৃত্যুর পর একটা নিরপরাধ হিন্দু মানুষ, তাকে পোড়ানো, মানে প্রথমে পিটিয়ে তারপরে পুড়িয়ে মারা হচ্ছে, ওই যে ভালুকাতে যে ঘটনা ঘটেছে, সে কিভাবে এই হাদির মৃত্যুর জন্য দায়ী? হঠাৎ করে আমাদের ওই যে মন্ত্রী ছিল নওফেল, মহিউদ্দিন চৌধুরী সাহেব আমার বন্ধু লোক ছিল, তার বাড়িতে আক্রমণ করে তার বাড়ি জ্বালানো হচ্ছে। অর্থাৎ এই হাদির মৃত্যুটাকে এরা ব্যবহার করছে, দে আর ইউজিং ইট এস পলিটিক্যাল ক্যাপিটাল। হ্যাঁ, হাদি ভাই আর বৃথা যেতে দেব না, অমুক। এগুলি এটা দিয়েই বোঝা যাচ্ছে। সাংবাদিক হিসেবে আমি এটুকুই বলবো যে এটা অনভিপ্রেত, এটা মেনে নেওয়া যায় না। এবং এই আক্রমণের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে ওঠে যে এদের একটা এজেন্ডা আছে। এজেন্ডাটা কি? আর সন্ত্রাস বা ত্রাসের রাজত্ব সৃষ্টি করো যাতে মৌলবাদীরা নির্বাচন জেতে। সেখানে যে কোনো লিবারেল ফেস, সেটা পত্রিকাই হোক, সেটা সুশীল সমাজই হোক, ইন্টালেকচুয়ালি হোক, শিল্পী সাহিত্যিকই হোক, তাকে দাবাতে হবে। তো প্রথম আলো ডেইলি স্টার আক্রমণের মধ্যে দিয়ে এটা হচ্ছে এই ইউনুস সাহেব এবং তার চামচারা এবং এই মৌলবাদীরা একটা মেসেজ দিচ্ছে মিডিয়াকে যে মিয়া বেশি বাইরো না, হ্যাগো যা করছি তোমাকেও তাই করো, তাই তো? দিস ইজ এ মেসেজ। এই মেসেজটা হচ্ছে মেসেজ অফ টেরার। এটা হচ্ছে একটা রেইন অফ টেরার, মানে ত্রাসের মাধ্যমে বা সন্ত্রাস এবং ত্রাস এটাকে রেখে রাজপথ দখল করে নির্বাচনে জয়ী হওয়ার একটা সুকৌশলী পরিকল্পনা। এবং এর সাথে মানে প্রথম আলো কি দোষ করেছে? মতিউর রহমান গিয়ে ওখানে গোলাগুলি করেছে, হাদিকে হত্যা করেছে, মাহফুজ আলম গিয়ে ওখানে হত্যা করেছে, এগুলি বলে লাভ নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে এইসব জুলাই বিপ্লব নিয়ে যারা খুব উৎসাহী ছিলেন এরাও তো তাদের মধ্যে পড়ে। তো এটাই হচ্ছে কি, আপনি যদি একটা ফ্র্যাঙ্কেস্টাইন পোষেন বা ফ্র্যাঙ্কেস্টাইনকে হাওয়া দেন, কোনো না কোনো দিনই বাঘের পিঠে চড়ে আপনি দৌড়চ্ছেন, কোনো সময় হঠাৎ করে আপনি বাঘের মুখের সামনে পড়লে আপনাকেও খেয়ে ফেলতে পারে। এটা বুঝতে হবে যে দিজ আর মনস্টার্স, এগুলি দৈত্য। এই দৈত্যর সাথে খেলা করাটা বুদ্ধিমানের কাজ নয়। দাদা,
আপনার সাথে যখন কথা বলছিলাম একটু আগেই, কথাটা শুরু হওয়ার আগেই, উদীচী শিল্পগোষ্ঠীর যে অফিস আছে ঢাকাতে, সেটা এইমাত্র আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সার্জিস হাসনাতের কিছু বক্তব্য এই মুহূর্তে ভিডিওতে ভাইরাল, যে যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীকে ইন্ডিয়া ফেরত না দিবে, ইন্ডিয়ার কোনো কাজ বাংলাদেশে করতে দিবে না। তাহলে আচ্ছা, না না, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, উদীচীর কি কাজ ইন্ডিয়ার কি কাজ উদীচী করে? এখানে হচ্ছে কি জানো, মুক্তিযুদ্ধের চেতনার সাথে জড়িত ছায়ানট, উদীচী, সিস্টেম্যাটিক্যালি এদেরকে অ্যাটাক করতে হবে। এর জন্য বঙ্গবন্ধুর বাড়ি অ্যাটাক করতে হবে। হ্যাঁ, উদীচী, ছায়ানট এগুলি আক্রান্ত হচ্ছে, মানে পরিষ্কার এটা জামাতের এজেন্ডা। যে জামাতের এজেন্ডা, এই সার্জিস হাসনাত হচ্ছে জামাতেরই পোষ্যপুত্র, তাই তো? এরা ওই রাজনীতিরই লোক। তো এরা এই জিনিসটা, এটা ইন্ডিয়ার একটা হাওয়া, ইন্ডিয়াকে সামনে রেখে আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আক্রমণ করো, তাদের মাটির সাথে মিশিয়ে দাও, যাতে আগামী দিনে একটা ইসলামিক রাষ্ট্রের গোড়াপত্তন করা সম্ভব হয়। এই যে বাঙালি জাতীয়তাবাদ, যাকে কেন্দ্র করে বাংলাদেশ গঠিত হয়েছে, যাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধ হয়েছে, এই পুরো ব্যাপারটাকে এরা ধূলিসাৎ করার জন্য এগিয়ে এসছে। এখানে হাদি ইস্যু না, হাদির ব্যাপারটাকে, হাদিকে এরাই মেরেছে, এবং মেরে যেটা ওই আবু সাহেব টাইপ, যেটা সাখাওয়াত সাহেব বলে উনি বিপদে পড়লেন। সাখাওয়াত সাহেব বললেন যে এই বোর তো বাংলাদেশ পুলিশ ইউজ করেন, এটা পুলিশের গুলি না। তারপরে ওনাকে স্বরাষ্ট্র থেকে তাড়াতাড়ি সরিয়ে ওই পাট ফাট সব বস্ত্র টস্ত্র ওখানে পাঠিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সাখাওয়াত সাহেব হক কথা বলেন টলেন, এই জন্য উনি বিপদে পড়লেন। তো প্রশ্নটা হচ্ছে এখানে এইটাই, যে ছায়ানটে আগুন কালকে দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, আজকে উদীচী। এই উদীচীতে আক্রমণ কবে হয়েছে? বিএনপি, এই জামাত ইসলামী যখন ক্ষমতায় ছিল, হ্যাঁ 2001 থেকে 2006, তখন উদীচী আক্রান্ত হয়েছে। কেন? এগুলি হচ্ছে সিম্বল অফ বেঙ্গলি কালচারাল ন্যাশনালিজম। যেই বাঙালি লিঙ্গুইস্টিক কালচারাল ন্যাশনালিজম, এদের দুশ্মন, এরা পাকিস্তানের প্রেতাত্মা, এরা বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান বানাতে চায়। তার জন্য ছায়ানট এদের শত্রু, তার জন্য উদীচী এদের শত্রু, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমর্থনকারীরা এদের শত্রু, মুক্তমনা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা এদের শত্রু। তাই জন্য ওই 14ই ডিসেম্বর 71-এ ঠিক মানে পাকিস্তান পরাজিত হওয়ার শেষ মুহূর্তে গিয়ে এই বুদ্ধিজীবীদের মেরে দিয়েছে। কেন? যে এরাই বাঙালি জাতীয়তাবাদ, এই নতুন ধরনের বাঙালি জাতীয়তাবাদ, তখনকার প্রশ্ন বলছি ধরে রেখে আজকে ওই শক্তির উপর আক্রমণ হচ্ছে। একটা আদর্শিক লড়াই রে ভাই, এখানে হাদিটা ফ্যাক্টরি না, এদের আসল এজেন্ডা যেটা, সেটা আজকে বোঝা যাচ্ছে। আর এই হাসনাত, সার্জিস এরা সব ওই জামাত টামাত, ওই রাজনৈতিক বলয়ের লোক। হ্যাঁ, ওই আলাদা পতাকা টতাকা, আলাদা ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন, কিন্তু দে আর বার্ডস অফ দ্য সেম ফেদার হু আর ফ্লকিং টুগেদার। এদের কথা বলে লাভ নেই। পাকিস্তানের প্রেতাত্মা এরা, এরা বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান করতে চায়। সেটা আমাদের মতো লোকজন, আমি বাংলাদেশের লোক না, বাংলাদেশে কি হচ্ছে সরাসরি আমাকে আঘাত করে না, কিন্তু আমরা খুব দুঃখ পাই। আর আমি আগরতলার ছেলে, তো আগরতলা বাদ দিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ। একজন বাঙালি হিসেবে আমরা খুব দুঃখ পাই যে একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্র, বাংলা ভাষা, এই বাঙালি বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই তো আজকে বাংলা ভাষায় একটা লোক গিয়ে জাতিসংঘে বক্তৃতা দিতে পারে। এটা তো আমাদের গর্বের জায়গা। সরাসরি আমার অর্থনৈতিক সুবিধা এর থেকে কিছু আসছে না, কিন্তু আমার একটা গর্বের জায়গাটা বাঙালি হিসেবে। এই জায়গাটাই বদমাইশরা, এই পাকিস্তানের সব প্রেতাত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এরা এই জিনিসটাকে আঘাত করার চেষ্টা করছে খুব সিস্টেম্যাটিকলি। হাদিটা ইস্যু না, হাদির হত্যাটা এদের কাছে ইস্যু না, কিন্তু এই যে ছায়ানট, কালকে ছায়ানট, আজকে উদীচী, এটা তো পাকিস্তানের জনাব, ওই যে ISI এর মাল ওখানে বসে আছে, ব্রিগেডিয়ার সাহেব, ডিফেন্স অ্যাডভাইজার অফ দ্য এম্বাসি অফ পাকিস্তান, উনি রাত্রিবেলা এদের নিয়ে মিটিং করে, হ্যাঁ জনাব বহুত अच्छा काम हो गया, कल आज छायानट को आग लगा दिया, कल उदीची को जला दो, ये सब जो झोला वाला बंगाली ये सब लोग हैं, इनको ठंडा कर दो। এদেরই এজেন্ডা আজকে হচ্ছে বাংলাদেশকে বাঙালি পাকিস্তান করার চক্রান্ত আমরা চোখের সামনে দেখছি। সেটা নির্বাচন করে হোক, নির্বাচনের বাইরে থেকে হোক,
সেই জিনিসটা আজকে বাংলাদেশে হচ্ছে। ব্যাপারটা খুব দুঃখজনক, কেন আমরা 71-এর মুক্তিযুদ্ধ খুব কাছের থেকে দেখেছি, একটা আবেগের জায়গা থেকে দেখেছি যে আমরা বাঙালি, আমাদের ছেলেরা রাত্রিবেলা 100 জন যাচ্ছে অ্যাকশন করতে, বুঝতেই তো পারছি, কাঁধে বন্দুক নিয়ে। পরের দিন সকালে 20 জন ফিরে আসছে। জিজ্ঞেস করলাম, আমার এখনো মনে আছে, কমান্ডার ছিল মোহন মিয়া। মোহন ভাই, কি হইলো কালকে যে 100 জন গেলেন? বলে দাদা যুদ্ধে মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কি করুম, কিন্তু যুদ্ধ তো আমরা করুম। তো এইসব দৃশ্য আমরা চোখের সামনে দেখেছি। সেই বাংলাদেশে পাকিস্তানের প্রেতাত্মা দাপিয়ে বেড়াচ্ছে, এটা মেনে নেওয়া যায় না, কিন্তু যা বাস্তব তা ঘটছে। আর ইউনূস মানে দালালির যদি কোনো ডিগ্রি থাকে, দালালির ডিগ্রি, তো সেটা উনি ওনার পাওয়ার যোগ্যতা উনি অনেক আগেই অর্জন করেছেন, সেটা উনি পেয়ে যাবেন। সাহেবরা ওনাকে পুষিয়ে দেবে, কিছু একটা করে দেবে। আরো অনেক কিছু তো পেয়েছেন সাহেবদের কল্যাণে, আরো কিছু পাবেন টাবেন। যাই হোক, আর কি বলবো।